যুক্তরাষ্ট্র আসলে কোনো একক দেশকেন্দ্রিক কোনো নীতি কাঠামো নিয়ে এগুচ্ছে না। যুক্তরাষ্ট্র তার বৈশ্বিক যে কৌশলগত জায়গা, সেটির আলোকেই আসলে এক একটি দেশের সঙ্গে এক একভাবে আলোচনা করছে। আমি কয়েকদিন আগে ডেইলি স্টারে একটি লেখা লিখেছিলাম, সেখানে মূলত চারটি বিষয়কে প্রাথমিকভাবে মনে হয়েছিল যে এই বিষয়গুলো তারা দেখছে, কিন্তু প্রতিনিয়ত এমন সমস্ত নতুন নতুন বিষয় এখন আসছে যে তাতে অবাক হতে হচ্ছে যে আসলে এর সীমা কোথায়, আদতে এর কোনো সীমা পরিসীমা আছে কিনা। প্রথমত যেটা মনে হয়েছিল যে ট্রাম্প তার ইলেকশন কমিটমেন্ট হিসেবে যেটি বলেছিলেন যে তিনি ডেট কমাবেন, তার অভ্যন্তরীণ বাজারে তার ঋণ কমাবেন, তার আয় বাড়াবেন। তো এই ডেট কমানোর অংশ এবং আয় বাড়ানোর অংশ হিসেবে তিনি উচ্চ শুল্ক আরোপ করছেন আমদানির উপরে, যেটি দিয়ে তার একটা ভালো আয় হবে। বলা হচ্ছে যে প্রায় 600 থেকে 700 বিলিয়ন ডলার বাড়তি রেভিনিউ জেনারেট করা সম্ভব হবে এই সমস্ত নতুন শুল্কের কারণে। দ্বিতীয় যেটা বলা হয়েছিল যে অভ্যন্তরীণ শিল্পকে চাঙা করা বা অভ্যন্তরীণ যে সমস্ত উৎপাদন রয়েছে সেগুলোর বাজারকে চাঙা করা। তো দেখতেই পাচ্ছেন বিশ্বব্যাপী সকলে যেভাবে এখন হুমড়ি খেয়ে পড়ছে, তাতে তার অভ্যন্তরীণ পণ্যের বাজার বিশ্বব্যাপী তার বাজার চাঙা হচ্ছে, বিশেষ করে কৃষি পণ্যের বাজার, শিল্প পণ্যের বাজার চাঙা হচ্ছে এই সমস্ত বাড়তি কমিটমেন্টের কারণে। এটা তার দ্বিতীয় জায়গাটি ছিল। এবং তৃতীয় যে জায়গাটি ছিল সেটি হলো বৈশ্বিক কিছু আন্তরিক সহযোগিতা চুক্তিকে চ্যালেঞ্জের মধ্যে ফেলা, বিশেষ করে ব্রিক্স এর মতন উদীয়মান যে নতুন শক্তিগুলো এবং ডলারের যারা নতুন কম্পিটিটর হয়ে উঠছে, বিশেষ করে চাইনিজ রেনবেম্বি অথবা ব্রিক্স নিজে একটা কারেন্সির জায়গা করতে চায়, এই সমস্ত জায়গাগুলোর বিপরীতে সে তার কৌশল ঠিক করছে বিশ্বব্যাপী, যে তার পণ্য রপ্তানি বাড়ানো, ডলারের ব্যবহার বাড়ানো, এই জায়গাগুলোকে সে ব্যবহার করতে যাচ্ছে, তার বিনিয়োগ বৃদ্ধি, এগুলো। তো সেটির আলোকে যখন বাংলাদেশের দিকে তাকাই, শুরুতে মনে হয়েছে যে এটা আসলে এক ধরনের বাণিজ্য সংক্রান্ত, বাণিজ্য ঘাটতি সংক্রান্ত ডিল। এবং এখনো আমার কাছে মনে হয় যে ট্রাম্প প্রশাসন ওই জায়গাটিতে ছাড় দেয়নি, যে ট্যারিফের হিসেবটি কিন্তু শুল্ক দিয়ে সরাসরি কোনো হিসেব হচ্ছে না। হিসেব করা হচ্ছে হলো মার্কিন পণ্য আমদানি বাড়িয়ে কতটুকু কে কতটুকু শুল্ক কমাচ্ছে, এরকম একেবারে সরল সূত্রে ধরছে। তো আমি হিসাব করে দেখেছি যে মার্কিন পণ্যের রপ্তানি যদি আমরা দ্বিগুণ করি, অথবা মার্কিন বাজারে যদি আমাদের পণ্য রপ্তানি অর্ধেক হয়, তাহলে আমাদের শুল্ক 20% নেমে আসবে, এরকম হচ্ছে বিষয়টি। তা আমরা জানি না যে আমাদের এখন পর্যন্ত মার্কিন বাজারে আমাদের যে মার্কিন পণ্য আমদানি, যেটা প্রায় $2 বিলিয়ন, যেটা আমরা আমদানি করি এখান থেকে 2.6 বিলিয়ন, সেটা কতটুকু বাড়ানো সম্ভব। এবং সেই জায়গাটির ক্ষেত্রে আপনি যেটি বললেন এখন, যে গম আমদানির ক্ষেত্রে একটি চুক্তি হয়েছে, সয়াবিন আমদানির জন্য একটি চুক্তি করা হয়েছে, আবার বলা হচ্ছে যে অন্যান্য উদ্যোক্তার সঙ্গেও কৃষি পণ্যের ক্ষেত্রে এই চুক্তিগুলো করা হচ্ছে। আমার 5 বছরে 7 লাখ টন, 5 বছরে 7 লাখ টন গম। আমি হয়তো এগুলো আমদানি করছি, প্রথমত প্রতিযোগিতামূলক মূল্যে এগুলো আমদানি করছি কিনা। যেটি প্রথম এসছে যে গম নাকি আন্তর্জাতিক বাজারের চেয়ে বেশি মূল্যে সরকারকে এখন আমদানির কমিটমেন্ট করতে হচ্ছে। এমনি আমাদের ডলার নেই, এমনি আমরা ডলারের চাপে রয়েছি, তাতে গিয়ে এই ধরনের বাড়তি ডলার চলে যাওয়াটি কিন্তু আমাদের জন্য একটা মাথা ব্যথার কারণ। ঠিক একইভাবে আমি জানি না যে সয়াবিনের যে আমদানি প্রকিউরমেন্টের জন্য কমিট করছি, সেখানে আমার যে বিকল্প বাজারগুলো ছিল, ইউক্রেন ছিল বা রাশিয়া ছিল অথবা ব্রাজিল ছিল, তাদের সঙ্গে আমাদের এই প্রতিযোগিতামূলক বাজারে কতটুকু আসলে ছাড় দিতে হবে, সেটি এখানে প্রশ্নের বিষয়। মনে রাখবেন যে এই ধরনের পণ্যগুলো বেসরকারি খাত আনবেন না নিজের মতো করে, এটা আনতে হবে সরকারকে, পাবলিক প্রকিউরমেন্টের আন্ডারে আনতে হবে। কারণ বেসরকারি খাত আনতে গেলে সবচেয়ে কম মূল্যে যেখান থেকে পাবেন উনি সেটি আনবেন, সেটা তুলার ক্ষেত্রেও তাই। সুতরাং পাবলিক প্রকিউরমেন্টের আন্ডারেই হয়তো সরকার এগুলো এনে সাবসিডি মূল্যে হয়তো বেসরকারি খাতকে সরকার এগুলো সেল করবেন, এটা মনে হচ্ছে এটি একটি জায়গা। কিন্তু এই করতে করতে আমরা কতটুকু পর্যন্ত মাথা বিক্রি করব সেটি দেখার বিষয়। জি, আমরা কি করতে করতে গিয়ে বোয়িং কেনা পর্যন্ত হাত দিব কিনা, আমি এই দুর্ভাবনায় আছি। আমরা কি বাংলাদেশে এখন এত পরিমাণে বিমান রয়েছে, সেই বিমান অধিকাংশ রুটগুলো লুজিং কনসার্ন, এবং অধিকাংশ খাতে আমরা ভালো করছি না, সেখানে বাড়তি বিমান ঋণ করে কেনার মতো বিলাসিতা এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে পরিস্থিতি, সেটি করার মতো অবস্থায় আমাদের নেই। সুতরাং নেগোসিয়েশনের ক্ষেত্রে প্রথমত হচ্ছে ট্রেডের ভিতরে থাকা, সেটির ক্ষেত্রে আমি পরে হয়তো কৌশলগুলো আরেকটু বলবো।
কিন্তু নন ট্রেড রিলেটেড যে বা নন ট্যারিফ রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আসছে, আমি একটু আগে ইন্দোনেশিয়ার সাথে ট্যারিফ ডিল গুলো দেখছিলাম, একেবারেই সেগুলো কিন্তু ইন্দোনেশিয়ার সাথে ইনভেস্টমেন্ট রিলেটেড এবং একেবারে ট্রেড রিলেটেড ডিল গুলো। এর ভিতরে কিন্তু নন ট্রেড বা অন্য দেশের সাথে বিষয়গুলো কিন্তু একেবারেই সেখানে সম্পর্কিত না। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্পর্কের বিষয়গুলোকে বাংলাদেশের ইস্যুগুলো কেন এত বেশি গুরুত্ব পাচ্ছে? তবে আমার কাছে যেটি মনে হয় যে আমরা শুরু থেকেই এই আলোচনাটিকে এক ধরনের ভাই বেরাদারের আলোচনা হিসেবে মনে করেছিলাম। ভাই বেরাদার মানে হচ্ছে আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, সুতরাং আমরা গেলেই বুঝি আমাদের হয়ে যাবে, এবং সে কারণে কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই আমরা এমন ধরনের লোককে সেখানে পাঠিয়েছি যিনি আসলে এই বিষয়ের বিশেষজ্ঞ নন, তাকে দিয়ে শুরু করেছি। এই যে নিরাপত্তা উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া অথবা অর্থনৈতিক বিষয়ক একজন উপদেষ্টাকে পাঠিয়ে দেওয়া এবং তারপরে গিয়ে বাণিজ্য উপদেষ্টা যুক্ত হওয়া, এটাই প্রমাণ করে যে আমরা বিষয়গুলোকে মনে করেছি যে আমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক, খুব ভালো সম্পর্ক, তারা হয়তো আমাদের জায়গাগুলোকে ছাড় দেবে। কিন্তু সেটা করতে গিয়ে আমরা আসলে হিতে বিপরীত করেছি, আমাদের দুর্বলতাগুলো চিহ্নিত হয়েছে, তারা আমাদের উপরে জেকে বসেছে এবং সেই জায়গা থেকে এখন পর্যন্ত আমরা বেরোতে পারিনি। আমার মনে হয় যে দেরিতে হলেও ঠেকে গিয়েও আমরা শিখেছি। এখন সেই জায়গাটিতে সরকার যে অবস্থান পত্রটি এখন দেবেন, সেখানে সরকারের নন নেগোশিয়েবল জায়গাগুলো পরিষ্কার করা দরকার, যে সরকার কোন কোন জায়গাগুলোতে ছাড় দেবেন না, কারণ এটা পরিষ্কারভাবে জানানোর দরকার আছে যে আপনি কোনটা পারবেন না, এবং সেটি জানিয়েই কিন্তু এগুলো দরকার। আমরা মনে রাখবেন যে যতই আপনি ছাড় দেবেন ততই সে নতুন নতুন আপনার জন্য শর্ত এগুলো আরোপ করতে থাকবে, যেগুলোর কোনো বাস্তবতা হিসেবে সেগুলো কোনো যুক্তি নেই। আমাদের ব্যবসায়ীদের এই জায়গাগুলোতে সরকারকে একটু সহযোগিতা দেওয়া দরকার, যে ট্যারিফ ছাড় করতে গিয়ে আমরা এমন কিছু করতে পারবো না যেটা আমাদের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বা অন্যান্য দেশের সঙ্গে বিনিয়োগ বা ঋণ বা অর্থনৈতিক সম্পর্কগুলোকে পরবর্তীকালে প্রশ্নবিদ্ধ করে। সুতরাং আমাদের জাতীয় বাণিজ্য নীতি, জাতীয় প্রকিউরমেন্ট নীতি বা জাতীয় অর্থনৈতিক নীতি, এই জায়গাগুলোতে যাতে বড় রকমের কোনো ছাড় না দিতে হয়, সেটির আলোকে আসলে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কৌশলগুলো ঠিক করা দরকার।